যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের ২৪তম ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ আনিসুর রহমান, প্রভাষক যুক্তিবিদ্যা, বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, নওডাঙ্গা, ফুলবাড়ি, কুড়িগ্রাম। এই ক্লাসের যাবতীয় তথ্য সংগ্রহ, কম্পোজ ও অ্যানিমেশন করেছি আমি নিজেই, মোহাম্মদ আনিসুর রহমান, প্রভাষক যুক্তিবিদ্যা, বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, ফুলবাড়ি, কুড়িগ্রাম। ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুকস বোর্ড অর্থাৎ এনসিটিবি কর্তৃক অনুমোদিত সিলেবাসের আলোকে রচিত যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের আজ হলো ২৪তম ক্লাস। আজকের অধ্যায় দেখো, তৃতীয় অধ্যায় শিরোনাম হলো আরোহের প্রকারভেদ। এই ক্লাস সংখ্যা হলো 20টি। আজকের বিষয় হলো কি? আরোহের প্রকারভেদ। অধ্যায় নম্বর 3, ক্লাস নম্বর কত? 4। আলোচ্য বিষয় কি? অবৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা ও উদাহরণ। তাহলে আমরা আলোচনা করব কি? অবৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা ও উদাহরণ নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায়ের পাঠ পরিকল্পনা, যেহেতু আমাদের 4র্থ ক্লাস, তো আমাদের রিমাইন্ডার দেখাচ্ছি জাস্ট। প্রকৃত আরোহ, বৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য, এগুলো আমার 3টে হয়ে গেছে। আজ আমাদের 4র্থ ক্লাস। আর 4র্থ ক্লাসের শিরোনাম কি ছিল? যে অবৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা ও উদাহরণ। তো আমাদের আজ হলো 4র্থ ক্লাস। জাস্ট পরেরগুলো রিমাইন্ডার দেখাচ্ছি। এই অধ্যায়ে মোট হবে 20টি ক্লাস। তার মানে কি, আমাদের তৃতীয় অধ্যায়ে 20টি ক্লাসের মতো আছে কেবল 64তম ক্লাস। এই অধ্যায়ের প্রধান প্রধান শব্দসমূহ দেখিয়েছি, জাস্ট রিমাইন্ডার। এগুলো সংজ্ঞা পড়ে নিবে। কার্যকরণ নীতি, সংশ্লেষক যুক্তিবাক্য, জে.এস. মিল, আরোহমূলক লম্ফ, অবৈজ্ঞানিক আরোহ, বৈজ্ঞানিক আরোহ, ঘটনা সংযোজন, পূর্ণাঙ্গ আরোহ, সাধু সাদৃশ্যানুমান, অসাধু সাদৃশ্যানুমান, অপ্রকৃত আরোহ, যুক্তিসম্মতমূলক আরোহ, সাদৃশ্যানুমান, প্রকৃত আরোহ। এই শব্দগুলো কি করবে? তোমরা প্রাকৃতিক সংজ্ঞা মুখস্থ রাখবে। এই পাঠ শেষে আমরা কি শিখব? এই পাঠ শেষে আমরা শিখব যে অবৈজ্ঞানিক আরোহের ধারণা ব্যাখ্যা করতে পারবো। তো যেহেতু আজকে আমাদের পাঠ হলো কি? অবৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা ও উদাহরণ, তো অবশ্যই আমরা এই বিষয়ে শিখব যে অবৈজ্ঞানিক আরোহের ধারণা সম্পর্কে আমরা ব্যাখ্যা করতে পারবো। দেখো, অধ্যায় নম্বর 3, পাঠ হলো 4। শিরোনাম হলো কি? অবৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা ও উদাহরণ। তো দেখো, আমরা অবৈজ্ঞানিক আরোহ কাকে বলে এখন পড়বো। যে অবৈজ্ঞানিক আরোহ প্রকৃত আরোহের কি শ্রেণীভুক্ত হলেও বৈজ্ঞানিক আরোহ থেকে একটু ভিন্ন প্রকৃতির। এর কারণ, বৈজ্ঞানিক আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকর নিয়মের উপর নির্ভর করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। আর অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত কি? প্রতিষ্ঠার ক্ষেত্রে কাজ করে প্রকৃতির কি নিয়মানুবর্তিতা নীতি ও প্রতিকূল দৃষ্টান্ত রহিত অভিজ্ঞতা। তাই বলা যায় কি? যে আরোহ অনুমান কার্যকরণ সম্পর্ক প্রতিষ্ঠা ছাড়াই, তারপরে কি যে অনুমান, যে আরোহণ কি কার্যকরণ সম্পর্ক প্রতিষ্ঠা ছাড়াই কেবল প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও প্রতিকূল দৃষ্টান্ত রহিত অভিজ্ঞতার আলোকে যে আরোহ অনুমান একটি সার্বিক সংযুক্ত প্রতিষ্ঠা করা হয়, তাকে অবৈজ্ঞানিক আরোহ বলে। তাই এখানে কি অনুপস্থিত থাকবে? ওই সবগুলো বৈশিষ্ট্য থাকবে, শুধু কি থাকবে না এখানে? দেখো, এখানে শুধু প্রকৃতির যে নিয়ম নীতি রয়েছে, এই নিয়ম নীতিটা অনুপস্থিত থাকবে। কোথায়? এই অবৈজ্ঞানিক আরোহের মধ্যে। এই সংজ্ঞাটা তোমরা মুখস্থ রাখবে যে আরোহ অনুমান কার্যকরণ সম্পর্ক প্রতিষ্ঠা ছাড়াই কেবল কি প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও বা প্রতীকের দৃষ্টান্ত রহিত অভিজ্ঞতার আলোকে যে আরোহ অনুমান একটি সার্বিক সংশ্লেষ যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয়, তাকে অবৈজ্ঞানিক আরোহ বলে। বস্তুত কি অপূর্ণ গণনায় কি অবৈজ্ঞানিক আরোহের ভিত্তি। অপূর্ণ গণনায় মানে কি পূর্ণ করে না। এই জাতীয় আরোহ অনুমানে সংশ্লিষ্ট কতগুলো কি দৃষ্টান্ত গণনার ভিত্তিতেই সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। তাহলে আমরা এই সংজ্ঞাটা পড়লাম। এই সংজ্ঞাটা আমরা উদাহরণের মাধ্যমে খুব সহজেই বুঝতে পারবো। তো আমরা উদাহরণে যাব, উদাহরণ দিলে আমরা এটা খুব সহজেই বুঝতে পারবো। তবে অবশ্যই এটা মুখস্থ রাখবে যে যে আরোহ অনুমান কার্যকরণ সম্পর্ক প্রতিষ্ঠা ছাড়াই। তাহলে আমাদের এখানে কি এই অবৈজ্ঞানিক আরোহ কি থাকে না? কার্যকরণ, যে প্রকৃতির যে কার্য নিয়মানুবর্তিতা নীতি আছে এটা অনুপস্থিত থাকে। এবং আর কি থাকে? এখানে থাকে কোনটি? এটা হলো তোমার এই যে আমরা যে প্রকৃতির নীতি, এই প্রকৃতির যে নিয়মের নীতি বা প্রতিকূল দৃষ্টান্ত রহিত অভিজ্ঞতার আলোকে এই আরোহ অনুমান একটি সার্বিক সংযুক্তি প্রতিষ্ঠা করা হয়। তাহলে প্রতিষ্ঠা ছাড়া কি করে? এটি সংশ্লেষক সংযুক্তি প্রতিষ্ঠা করে।
দেখো অবৈজ্ঞানিক আরোহের মূল সূত্র হলো কোনটি? দেখো অবৈজ্ঞানিক মূল সূত্র হলো কি একটি ঘটনাটি, এই ঘটনাটি কি সবসময় সত্য হতে দেখা গেছে, এর কোনো বিরুদ্ধ দৃষ্টান্ত কখনো দেখা যায়নি, সুতরাং এই ঘটনাটি সত্য। তো এই বৈজ্ঞানিক আরোহ হলো এমন একটি জিনিস যে কি, যে এই ঘটনাটা আমরা সবসময় ঘটতে ঘটতে দেখেছিলাম, এর কোনো বিরুদ্ধ দৃষ্টান্ত ঘটা কখনো দেখা যায়নি, অর্থাৎ এই ঘটনা বারবার এই একই রকম ঘটতেছিল, যে এই ঘটনা কি আর কোনো এর কোনো কি বিরুদ্ধ ঘটনা বা এর ব্যতিক্রম ঘটনা কি করে কখনো ঘটেনি, সুতরাং কি এই ঘটনাটি সত্য। যেহেতু এই ঘটনা কি সবসময় একই রকম ঘটে, তাই কি এই ঘটনাটা সত্য। এখানে এখানে বোঝানো হয়েছে যে এই ঘটনা সবসময় কি সত্য, সবসময় কি সত্য হয়ে দেখা গেছে, যে এই ঘটনাটা কি সবসময় সত্যই হয়, এখানে কোনো মিথ্যা বা বিরুদ্ধ কোনো দৃষ্টান্ত দেখা যায়নি, সুতরাং এই ঘটনা সত্য। যেমন দেখো, এই যাবৎ যত কাক দেখেছি কালোই দেখেছি, কালো ভিন্ন অন্য রঙের দেখিনি। তাহলে আমরা কি এই যাবৎ যত কাক দেখেছিলাম সবগুলো কি দেখেছিলাম? কালো কাক দেখিনি। তাহলে দেখো এটার প্রথম লাইনটি এটা হলো এটা, আর দ্বিতীয়ত এর কোনো বিরুদ্ধ দৃশ্য কখনো দেখা যায়নি, তার মানে কি কালো ভিন্ন অন্য রঙের দেখিনি, অতএব কি সুতরাং সকল কাক হয় কালো। তাহলে আমরা এই দুটি দৃষ্টান্তের মাধ্যমে কি আমরা কি করলাম, এখানে কি সিদ্ধান্ত নিলাম যে সকল কাক হয় কালো। এখানে কি দেখো অবাধ অভিজ্ঞতা, এই অবাধ অভিজ্ঞতাটা কোনটা? এই অবাধ অভিজ্ঞতা হলো কি এই যাবত যত কাক দেখেছি সব কালো দেখেছি, এটা হলো কি তোমার অভিজ্ঞতা, যেটা আমরা সবসময় কি কালো কাকেই দেখেছিলাম, কখনো সাদা কাক বা অন্য কোনো কালারের কি কাক আমরা দেখিনি। অবাধ অভিজ্ঞতা। তা বিরোধহীন দৃষ্টান্ত, তা বিরোধহীন দৃষ্টান্ত কোনটা? যে কালো ভিন্ন অন্য রঙের আমরা কখনো কোনো কাক দেখিনি। অর্থাৎ সিদ্ধান্ত হলো কি সকল কাক হয় কালো। তা আমরা এই দুটোর মাধ্যমে আমরা কি করলাম, এই কার্যকর আমরা যে অবাধ অভিজ্ঞতা রয়েছে এই অভিজ্ঞতার ভিত্তিতে আমরা কি করলাম, এখানে আমরা আমরা এই যে এখানে কিন্তু দেখো যে আমরা যে যে আমরা ওখানে বলেছিলাম যে প্রকৃতি নিয়মানুনীতির এই সেই এটা কি অনুপস্থিত, এখানে কিন্তু প্রকৃতির নিয়মানুবর্তিত নীতি ছাড়াই এখানে কি বাদ দিয়ে এখানে কি অভিজ্ঞতার মাধ্যমে এটা কি করা হচ্ছে, সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তাহলে অবৈজ্ঞানিক আরোহের উপরের উদাহরণ থেকে দেখা যায় যে কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা না করে কি কি করা হয়, এখানে কি কার্যকারণ সম্পর্কটা কি করা থাকে, অনুপস্থিত থাকে, না করে প্রতিকূল দৃষ্টান্তবিহীন অভিজ্ঞতার ভিত্তিতে একটি সার্বিক সংসদ যুক্তিপক্ষ প্রতিষ্ঠা করাকে অবৈজ্ঞানিক আরোহ বলে। তাহলে আমরা যে প্রতিকূল দৃষ্টান্তবিহীন অভিজ্ঞতা, যে প্রতিকূল দৃষ্টান্ত দেখলাম দেখছি যে এর কোনো দৃষ্টান্ত নেই, এই অভিজ্ঞতার ভিত্তিতে আমরা কি করলাম, সিদ্ধান্ত নিলাম যে সকল কাক হয় কালো। এখানে কোনো কি কার্যকারণ সম্পর্ক সে নাই, এখানে কোনো কার্যকারণ সম্পর্ক নাই, যে এটির কারণেই এটি ঘটেছিল। আমরা এই ঘটনাটা সিদ্ধান্ত নিলাম কি, যে আমরা এই যাবৎ যত কাক দেখেছি সব কালোই দেখেছি, এই ভিন্ন আমরা অন্য কোনো রং বা অন্য কোনো রঙের কাক দেখিনি। এই এই অভিজ্ঞতার ভিত্তিতে আমরা কি করলাম, এই সিদ্ধান্ত নিলাম যে সকল কাক হয় কালো। আমরা দৈনন্দিন জীবনে যেসব সাধারণ ঘটনার সম্মুখীন হই সেসব ঘটনার কয়েকটি দৃষ্টান্তে একই রকম অভিজ্ঞতা পেলে এবং অন্য কোনো দৃষ্টান্তে ভিন্ন কোনো অভিজ্ঞতা না পেলে আমরা অভিজ্ঞতার মাধ্যমে ওই জাতীয় দৃষ্টান্তের অভিজ্ঞতার সার্বিকরণ কি করি। তাহলে এই জাতীয় সার্বিকরণ হলো অবৈজ্ঞানিক আরোহ। কাজেই বলা যায় কি অবৈজ্ঞানিক আরোহের ভিত্তি হিসেবে কাজ করে কি প্রতিকূল দৃষ্টান্ত রহিত অভিজ্ঞতা। তাহলে এই অবৈজ্ঞানিক আরোহের ভিত্তি হিসেবে কাজ করে কোনটি, আমাদের পূর্বের যে অভিজ্ঞতা রয়েছে সেই এই পূর্বের অভিজ্ঞতাগুলো আমাদের কি কাজ করে, এই অবৈজ্ঞানিক আরোহের সময় কাজ করে। অবৈজ্ঞানিক আরোহ সম্পর্কে ব্রিটিশ যুক্তিবিদ জন স্টুয়ার্ট মিল বলেন কি, কোনো একটি বিষয় সম্পর্কে যদি কিছু সত্য বলে জানা যায় এবং তা যদি অন্যান্য দৃষ্টান্ত সত্য হয় তাহলে ওই সত্যের ভিত্তিতে সার্বিকরণ করাই হলো অবৈজ্ঞানিক আরোহ। তাহলে এই জন স্টুয়ার্ট মিল বলেছেন কি, যে কোনো বিষয় সম্পর্কে যদি আমার সত্য জানা যায় যে ওই বিষয়টা সত্য, তাহলে ওই এবং ওই যখন আমরা অন্য অন্য দৃষ্টান্ত সত্য হয় তখন কি আমরা ওই দৃষ্টান্ত কি করব, ওই দৃষ্টান্ত সবসময় আমরা দেবো যে যেহেতু ওইটার ঘটনার কারণে ওটা হয়েছে তারপরে এটা হয়তো এই ঘটনার কারণে এই ঘটনাই হবে। তা এই এই অভিজ্ঞতার ভিত্তিতে আমরা কি করব, এই সার্বিকরণটা সিদ্ধান্ত গ্রহণ করব। এক কথায় আমরা পূর্বের যে ঘটনার যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতার আলোকে আমরা এই বৈজ্ঞানিক সিদ্ধান্ত অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত গ্রহণ করব। স্কটিশ যুক্তিবিদ আলেকজান্ডার বেইন ও অবৈজ্ঞানিক আরোহ সম্পর্কে এসব বক্তব্য প্রদান করেন। তার মতে যেহেতু দৃষ্টান্তগুলোতে একই রকম ফল পাওয়া গেছে এবং কি ব্যতিক্রম কোনো কিছু লক্ষ্য করা যায়নি তাই প্রাপ্ত অভিজ্ঞতা সকল দৃষ্টান্তের ক্ষেত্রে প্রযোজ্য। অবৈজ্ঞানিক আরোহ কেবল অনুকূল দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় বলে এর দ্বারা কি বৈজ্ঞানিক সত্য প্রতিষ্ঠা করা সম্ভব না, তাই এই ধরনের আরোহের বৈজ্ঞানিক মূল্য খুবই কম। তো আমরা যদি শুধু জাস্ট অভিজ্ঞতার ভিত্তিতে এখানে বৈজ্ঞানিক বৈজ্ঞানিক কোনো ইয়া নেই,
সত্য প্রতিষ্ঠা নেই, শুধু অভিজ্ঞতার ভিত্তিতে আমরা কি করব, এই সিদ্ধান্ত গ্রহণ করার কারণে এই অবৈজ্ঞানিক আরোহর মূল্য খুবই কম। এই কারণে চিরাচরিত যুক্তিবিদ্যায় কি অবৈজ্ঞানিক আরোহকে বিভিন্ন নামে অভিহিত করা হয়। এগুলো হলো কি দেখো, সরল গণনামূলক আরোহ, 2 লৌকিক আরোহ, 3 অপূর্ণ গণনামূলক আরোহ, অভিজ্ঞতাধর্মী সামান্যীকরণ। মোট কথা, অবৈজ্ঞানিক আরোহ কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা ছাড়াই কয়েকটি দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে। তাহলে কি, যে অবৈজ্ঞানিক আরোহ কি কার্যকারণ সম্পর্ক ছাড়াই, অর্থাৎ আমরা দেখেছিলাম যে বৈজ্ঞানিক আরোহ কি দেখেছিলাম, যে কার্য ছাড়া কি কারণ ঘটে না, বা কারণ ছাড়া কার্য ঘটে না। আর এই অবৈজ্ঞানিক আরোহ কি থাকে, এই কার্যকারণটাই থাকবে না। তাহলে কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা ছাড়াই কয়েকটি দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতেই, আমরা যে কয়েকটি দৃষ্টান্ত আগে ওই অভিজ্ঞতা রয়েছে আমাদের, সেই অভিজ্ঞতার ভিত্তিতে কি সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করব। তাই এই আরোহ কি নিশ্চিত সত্য প্রতিষ্ঠা করতে পারে না। এই সিদ্ধান্ত হলো সম্ভাব্য। তাহলে অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত কি সম্ভাব্য। দেখো, তাহলে আমাদের ক্লাস এই পর্যন্ত সমাপ্ত। যে আমাদের এখন বাড়ির কাজ দেখো, যে এই ক্লাসে বাড়ির কাজ হলো কি, অবৈজ্ঞানিক আরোহের 2টি উদাহরণ ছক আকারে উপস্থাপনা করো। এখানে একটি উদাহরণ রয়েছে, তোমরা এই উদাহরণের সাথে মিল রেখে আর একটা উদাহরণ তোমরা অবশ্যই চেষ্টা করবে বাড়িতে। তাহলে ক্লাস আমাদের এই পর্যন্ত সমাপ্ত, অর্থাৎ চতুর্থ ক্লাস আমাদের সমাপ্ত। পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।